বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ মুসাদ্দেক সাইদ, সহকারী শিক্ষক, বখতিয়ারপাড়া চারপেড়া আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উচ্চ বিদ্যালয়। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি হিসাব বিজ্ঞানের আরেকটা ক্লাস নেওয়ার জন্য। গত ক্লাসে আমি দ্রুততর দাখিলা পদ্ধতির উপর ক্লাস নিয়েছিলাম, দ্রুততর দাখিলা পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য। আজকে আমি 5টা হিসাব নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমি আরেকটু দ্রুততর দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করি। দ্রুততর দাখিলা পদ্ধতি হচ্ছে পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। আমি আবার বলতেছি, দ্রুততর দাখিলা পদ্ধতি হচ্ছে নির্ভরযোগ্য এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। আমরা জানি হিসাব প্রধানত 5 প্রকার: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয় এগুলো বৃদ্ধি পেলে কী হবে বা হ্রাস পেলে কী হবে, ডেবিটকে নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই এগুলো লাগবে। প্রথম হচ্ছে সম্পদ। সম্পদ যদি কোনো কারণে কারবারে বা ব্যবসায় প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট। সম্পদ কোনো কারণে যদি কারবারে হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। তারপর হচ্ছে দায়। দায় যদি কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। দায় যদি কোনো কারণে হ্রাস পায় বা কমে যায় তাহলে হবে ডেবিট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সুন্দর করে লিখে ফেলো। তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব। যদি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। আর যদি মালিকানা সত্ত্ব কোনো কারণে হ্রাস পায় তাহলে হবে ডেবিট। তারপর হচ্ছে আয়। কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে যদি আয় কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট। আর যদি আয় কোনো কারণে হ্রাস পায় বা কমে যায় তাহলে হবে ডেবিট। তারপর হচ্ছে সবার শেষে ব্যয়। ব্যয় বা খরচ। যদি ব্যয় বা খরচ কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট। আর যদি কোনো কারণে হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। তাহলে আমি আবার বলতেছি, যদি সম্পদ কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট। যদি কোনো কারণে হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। তারপর হচ্ছে দায়। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, দায় হ্রাস পেলে ডেবিট। তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আর যদি হ্রাস পায় তাহলে ডেবিট। তারপর হচ্ছে আয়। আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট। তারপর হচ্ছে ব্যয়। যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ডেবিট, আর ব্যয় হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। সবচেয়ে সুবিধা হয় সম্পদ এবং ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, এবং সম্পদ এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে হবে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি আবার বলতেছি, যদি সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, এবং সম্পদ এবং ব্যয় হ্রাস পেলে হবে ক্রেডিট। তার বিপরীত হচ্ছে মালিকানা সত্ত্ব, আয় এবং দায়। এই 3টা বৃদ্ধি পেলে হবে ক্রেডিট, এই 3টা হ্রাস পেলে হবে ডেবিট। ভালো করে একটু খেয়াল করো, সম্পদ এবং ব্যয়। সম্পদ এবং ব্যয় যদি কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট, আর যদি কোনো কারণে হ্রাস পায় বা কমে যায় তাহলে হবে ক্রেডিট। তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব, দায় এবং আয়। এই 3টা যদি বৃদ্ধি পায় তাহলে হবে ক্রেডিট, আর যদি এই 3টা হ্রাস পায় তাহলে হবে ডেবিট।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা উদাহরণের সাহায্য কিভাবে ডেবিটকে নির্ণয় করা হয় তা দেখব। আমরা একটু উদাহরণটা করি। প্রথমে হচ্ছে জনাব তসলিম 70,000 টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। তারপর হচ্ছে অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। তারপর হচ্ছে বেতন প্রদান 1,000 টাকা। তারপর হচ্ছে পণ্য বিক্রয় 20,000 টাকা। তারপর হচ্ছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 30,000 টাকা। তাহলে আমরা প্রথমটা দেখি। জনাব তসলিম 70,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। একটু ভালো করে খেয়াল করো, যেহেতু তসলিম সাহেব 70,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, সেহেতু ব্যবসায় প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। নগদ হচ্ছে সম্পদ। আমরা জানি যে সম্পদ বৃদ্ধি পায় তাহলে কি হবে? তাহলে হবে ডেবিট। তাহলে আমরা একটা পক্ষ লিখি। ডেবিট। এখন আমরা আরেকটা পক্ষ বের করতে হবে। প্রথম পক্ষ পেয়েছি আমরা নগদ হিসাব ডেবিট। যেহেতু তসলিম সাহেব 70,000 টাকা 70,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন, সেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। আমরা জানি যদি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে কি হবে? তাহলে হবে ক্রেডিট। তাহলে আমরা লিখব মূলধন হিসাব। আমরা জানি হিসাব বিজ্ঞানে এই ডেবিট পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করতে হবে। তা আমরা নগদ হিসাব লিখব 70,000 টাকা, আর মূলধন হিসাব লিখব 70,000 টাকা। তোমরা একটু ভালো করে খেয়াল করো। জনাব তসলিম 70,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। নগদ হিসাব ডেবিট 70,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 70,000 টাকা। যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে নগদ টাকার মাধ্যমে, সেহেতু নগদ হিসাব ডেবিট 70,000 টাকা। পাশাপাশি ব্যবসা শুরু করায় নগদ টাকায় ব্যবসায়ী মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাই মূলধন হিসাব ক্রেডিট 70,000 টাকা। তারপর হচ্ছে 2 নাম্বার, অফিসের জন্য আসবাবপত্র ক্রয়। জনাব তসলিম সাহেব অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করলেন 5,000 টাকায়। যেহেতু আসবাবপত্র ক্রয় করলেন, সেহেতু আমার অফিসে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই আমরা লিখব আসবাবপত্র হিসাব ডেবিট। $5,000 টাকা। তারপর হচ্ছে যেহেতু আসবাবপত্র ক্রয় করা হয়েছে, সেহেতু ব্যবসায় প্রতিষ্ঠান থেকে নগদ টাকা হ্রাস পেয়েছে। যদি নগদ টাকা হচ্ছে সম্পদ হ্রাস পেলে হবে ক্রেডিট, তা আমরা লিখব নগদ হিসাব ক্রেডিট। $5,000 টাকা। একটু খেয়াল করো, অফিসের জন্য আসবাবপত্র ক্রয় 5,000 টাকা। যেহেতু অফিসের জন্য আসবাবপত্র ক্রয় করা হয়েছে 5,000 টাকা, অফিসে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তা আমরা লিখব আসবাবপত্র হিসাব ডেবিট 5,000 টাকা। তারপর হচ্ছে যেহেতু আসবাবপত্র ক্রয় করা হয়েছে নগদ টাকায় ক্রয় করা হয়েছে, সেহেতু ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদত্ব হ্রাস পেয়েছে। নগদ হিসাব ক্রেডিট 5,000 টাকা। তোমরা তাড়াতাড়ি একটু লিখে ফেলো। তারপর হচ্ছে 3 নাম্বার, বেতন প্রদান 1,000 টাকা। আমরা জানি বেতন প্রদানের ফলে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় খরচ বৃদ্ধি পায়। ব্যয় খরচ বৃদ্ধি পেলে কি হবে? ব্যয় খরচ বৃদ্ধি পেলে ডেবিট হবে। তাহলে আমরা লিখব বেতন হিসাব ডেবিট। কত টাকা? 1,000 টাকা। তারপর হচ্ছে যেহেতু বেতন প্রদান করা হয়েছে, বেতন নগদ টাকার মাধ্যমে প্রদান করা হয়েছে, নগদত্ব হ্রাস পেয়েছে। নগদত্ব হচ্ছে সম্পদ হ্রাস পেলে হবে ক্রেডিট। আমরা লিখব নগদান হিসাব
আর একটু খেয়াল করো, বেতন প্রদান 1000 টাকা। ব্যবসা প্রতিষ্ঠানে বহু ধরনের ব্যয় বা খরচ আছে, তার মধ্যে একটা হচ্ছে বেতন প্রদান। যেহেতু বেতন প্রদান করা হয়েছে সেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় বা খরচ বৃদ্ধি পেয়েছে। যদি ব্যয় বা খরচ বৃদ্ধি পায় তাহলে আমরা জানি ডেবিট হবে। তো আমরা লিখলাম বেতন হিসাব ডেবিট 1000 টাকা। তারপর হচ্ছে যেহেতু বেতন প্রদান করা হয়েছে নগদ অর্থের মাধ্যমে প্রদান করা হয়েছে, নগদ অর্থে হ্রাস ঘটেছে ব্যবসা প্রতিষ্ঠানে। যদি নগদ অর্থ হ্রাস হয় তাহলে কি হবে, অর্থাৎ সম্পদ হ্রাস হলে হবে ক্রেডিট। তাই আমরা লিখলাম নগদ হিসাব ক্রেডিট। ঠিক আছে। তারপর হচ্ছে 4 নাম্বার, পণ্য বিক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, পণ্য বিক্রয় একটু খেয়াল করো। পণ্য বিক্রয় করার ফলে ব্যবসা প্রতিষ্ঠানে আমরা ব্যবসা করি কী জন্য, মুনাফা অর্জনের জন্য। পণ্য বিক্রয় করার ফলে ব্যবসা প্রতিষ্ঠানে আয়ের সৃষ্টি হয়। যদি আয় বৃদ্ধি পায় তাহলে কি হবে, আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। আর যেহেতু পণ্য বিক্রয় করা হয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে। তা আমরা প্রথমে লিখব নগদান হিসাব ডেবিট। যেহেতু বিক্রয়ের ফলে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পেলে কী হবে শিক্ষার্থীরা, আয় বৃদ্ধি পেলে হলে ক্রেডিট। তাহলে আমরা লিখব বিক্রয় হিসাব, বিক্রয়ের মাধ্যমে আয় বৃদ্ধি পেয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। পণ্য বিক্রয় আর একটু খেয়াল করো, পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করার ফলে ব্যবসা প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, নগদ হিসাব ডেবিট, পাশাপাশি বিক্রয় বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। ঠিক আছে। তারপর আমরা সবার শেষে হচ্ছে 5 নাম্বার, ব্যাংক থেকে ঋণ গ্রহণ। ব্যাংক থেকে ঋণ গ্রহণ। যেহেতু ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে সেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ বৃদ্ধি করেছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, সব নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লিখব নগদ হিসাব ডেবিট। পাশাপাশি যেহেতু ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো সেহেতু ব্যবসা প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পেয়েছে। দায় বৃদ্ধি পেলে কী হবে, দায় বৃদ্ধি পেলে হলো ক্রেডিট। তাহলে আমরা লিখব ব্যাংক ঋণ হিসাব প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। যেহেতু ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো সেহেতু ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নগদ অর্থ বৃদ্ধি পেলে সম্পদ বৃদ্ধি পেলে হলো ডেবিট। তাহলে আমরা লিখব নগদ হিসাব ডেবিট 30,000 টাকা। পাশাপাশি ঋণ নেওয়ার ফলে ব্যবসা প্রতিষ্ঠানে দায় বৃদ্ধি পেয়েছে ঋণের মাধ্যমে। তাহলে আমরা লিখব, আমরা জানি দায় বৃদ্ধি পেলে কি, দায় বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা লিখব ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 30,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করব আমার ক্লাসটা তোমরা একটু ভালো করে দেখবে। যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবে। ইনশাল্লাহ আমি এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর আরেকটা ক্লাস নেব। ইনশাল্লাহ তোমাদের সাথে আরেকটা ক্লাস নেব আগামী ক্লাসে। আজকে এতটুকুই। ইনশাল্লাহ ভালো থাকবে।